200 বছর প্রায় আগে 1870-80 সালের দিক থেকে এটা প্রোস্টেট ক্যান্সার হিসেবে ধরা পড়ে। এর আগে একটা রোগ ধারণা করা হতো আর কি, যে প্রস্রাবটা তার আটকায়। কেন হয় সেটা আসলে যুগে যুগে কারণগুলো বদলিয়েছে। খুব কমন এখন দেখা যাচ্ছে যে একটা বংশগত অবশ্যই একটা আছে, কারণ তো জানা যায় না, কিন্তু রিস্ক ফ্যাক্টর কিছু আছে। যেমন ধরেন তার ফাদার অথবা দাদা তারা যদি প্রোস্টেট ক্যান্সারে ভুগে থাকে, অথবা চাচা, তাহলে আপনাকে সচেতন হতে হবে। 40-45 বছর থেকেই তাকে একটা স্ক্রিনের ভিতরে যাওয়া দরকার। অথবা মা যদি ব্রেস্ট ক্যান্সারে ভুগে থাকে, তাহলে সেই ফ্যামিলিতে পুরুষরাও কিন্তু প্রোস্টেট ক্যান্সার ঝুঁকিতে থাকে। একসময় মনে করা হতো যে অ্যান্টিঅক্সিডেন্ট মেডিকেশনস তারা প্রোস্টেট ক্যান্সারকে প্রিভেন্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, একটা ভালো স্টাডি হয়েছে বড় একটা। সেই স্টাডিতে দেখা যাচ্ছে যে ভিটামিন ই যদি কেউ সেবন করে মাত্রাতিরিক্ত, যেমন ধরেন 400 মিলিগ্রামের উপরে, তাহলে প্রোস্টেট ক্যান্সার ঝুঁকি বাড়ে। সাধারণে বলা হয় যে মেডিটেরিয়ান ডায়েট, অধিকমাত্র ফলমূল, তারপরে অলিভ অয়েল জাতীয় খাদ্য, এরা কিছুটা ক্যান্সারের প্রিভেনশনে হেল্প করে। আধুনা জেনেটিক অ্যানালাইসিসের ফলে আমরা বুঝতে পারি যে কোন জেনেটিক মিউটেশনের ফলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ছে, এবং তাদেরকে আমরা খুব আগে থেকে নজরদারির মধ্যে রাখি। এবং আপনারা জানেন যে ক্যান্সার যেভাবেই হোক না কেন, যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে সেটা নিরাময়যোগ্য। আমরা দেরি করি যখন এটা বাইরে ছড়িয়ে যায়, তখন যখন ক্যান্সার করতে চাই, তখনই আমাদের সমস্যা হয়, যে এটা তখন নিয়ন্ত্রণযোগ্য থাকে না। সেই জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি, কারণগুলো বিশেষ করে জেনেটিক কারণ, এগুলো মনে রেখে আমাদেরকে সচেতনটা হতে হবে। আমরা একটা বায়োপসি করি। বায়োপসির মধ্যে প্রোস্টেট ক্যান্সারের বেশ কিছু প্রকারভেদ করা হয়েছে। কিছু ক্যান্সার যেটা লো রিস্ক লো স্টেজ বলে বলা হয়, সেই ক্যান্সারগুলো দেখা যায় যে আসলে খুব সমস্যা করে না। যেমন প্রোস্টেট ক্যান্সার যদি আমরা এটা গ্লিসারিন গ্রেডিং সিস্টেম আছে, তার মাধ্যমে যেটা এটা 6 পাই, তখন এটাকে উন্নত বিশ্বে এবং যেখানে পর্যবেক্ষণের ব্যবস্থা ভালো, সেখানে কিছু না করেই শুধু পর্যবেক্ষণ করা হয়। কারণ দেখা গেছে যে তার মৃত্যু হার একেবারেই নাই বললেই চলে। তবে দেখতে হবে যে এটা আপগ্রেডিং হয় কিনা, গ্লিসারিন 7 অথবা গ্লিসারিন 8-এ যাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় অপারেশন, যদি প্রোস্টেট ক্যান্সারের ভিতরেই সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা অপারেশনের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে অপারেশন ছাড়া রেডিওথেরাপি দেওয়া যেতে পারে। আরও কিছু ওষুধ আছে, যেমন হরমোন জাতীয় ওষুধ, যেটাকে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড টেস্টোস্টেরন নির্ভরতা থেকে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি পায়, যে টেস্টোস্টেরনটা কিছু নিষ্ক্রিয় করা যায় যদি, তাহলে আপনার প্রোস্টেট ক্যান্সারের মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারেন। এছাড়াও খুব যখন ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়, তখন আমরা কেমোথেরাপির আশ্রয় নিয়ে থাকি। কোনো কোনো প্রোস্টেট ক্যান্সারের কোনো লক্ষণই থাকে না প্রাথমিকভাবে, কেউ কিছু জানেই না, অথবা সামান্য কিছু মূত্রত্যাগজনিত প্রবলেম, তাতে কেউ হয়তো ইগনোর করেন, তখন হয়তো সেটা পাওয়া যায়। তবে যেটা আমরা দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রে, অনেক সময় ঘন ঘন মূত্রত্যাগে বাধা, মূত্রত্যাগ করার পর থেকে যাওয়া, অথবা প্রস্রাবে রক্তপাত হওয়া, কোনো কোনো ক্ষেত্রে ঘন ঘন মূত্রে ইনফেকশন হওয়া, এগুলো কিন্তু প্রোস্টেট ক্যান্সারে অনেক সময় হয়ে থাকে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে অনেক সময় কোনো কিছুই টের পাওয়া যায় না। তবে এটা বয়সজনিত কারণ, বয়সের যেহেতু একটা ফ্যাক্টর আছে এখানে, যতই এজ মানুষের বাড়ে, ততই কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তো সেই কারণে লক্ষণ না থাকলেও যে প্রোস্টেট ক্যান্সার হবে না তা নয়, তবে এই সামান্য যে লক্ষণগুলোর কথা বললাম, এটা হলে অবশ্যই সচেতন হবেন। আসার কথা হচ্ছে, বেশ আমরা নতুন ঔষধ পাচ্ছি বাজারে, এবং সেগুলো বেশ প্রোস্টেট ক্যান্সারের মানুষদের কিছু হলেও তার আপনার ইয়েটা আর কি দীর্ঘায়ু করতে সাহায্য করছে। আগে যেমন আমরা খুব কম সময়ের মধ্যে মানুষকে হারাতাম, এখন বেশ কিছুদিন, বেশ 5-10 বছর পর্যন্ত মানুষ কিন্তু বেশ ভালোই থাকে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওষুধ দিয়ে আর কি। আমাদের দেশেই কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হচ্ছে, যেগুলো আগে বাইরে থেকে আনতে হতো, এবং সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন কোম্পানি আমাদের দেশে ভালোভাবে তৈরি করছেন, এবং এটা সহজলভ্য, এবং এখানে আমরা পাচ্ছি ওষুধগুলো। প্রোস্টেট ক্যান্সার মাত আছেন, আপনাদের নিজে যদি আপনি 40-45 বছর পার হয়ে থাকেন, তাহলে ছোট্ট একটি টেস্ট পিএসএ যদি করা হয়, তার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। আপনার বয়স্ক আত্মীয়স্বজন, পুরুষ যে ব্যক্তিরা আছেন, যেমন আপনার চাচা থাকতে পারেন, আপনার বাবা থাকতে পারেন, আপনার দাদা থাকতে পারেন, তাদেরকে বলবো তাদের সঙ্গে একটু বলেন যে আপনার একটা ব্লাড টেস্ট করেন, তাইলেই হবে। হতে পারে সে প্রোস্টেট ক্যান্সারের সিমটম যেগুলো আমি বলেছি, যে লক্ষণগুলো না থাকতে পারে, কিন্তু সে যখন 50-55 ক্রস করে যাচ্ছে, একটা বয়সজনিত ঝুঁকিতে পড়েই যায়।
এবং যদি আমরা পিএসএ যদি বৃদ্ধি পাই, সেক্ষেত্রে যদি আমরা অনুসন্ধান করি, তাহলে দেখা যাবে যে খুব আর্লি স্টেজে হয়তো সে আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু ইয়ে করতে পারি, চিকিৎসা দিয়ে তাকে সম্পূর্ণ কিওর করতে পারি, অথবা তাকে পর্যবেক্ষণে রাখতে পারি। যে চিকিৎসা খুব সহজ হয়ে যায় যদি এটা স্টেজ 1-এ আসে, খুব আর্লি, যেটা প্রোস্টেট ক্যান্সারের ভিতরেই সীমাবদ্ধ। এখানে বিষয় হতে হবে যে আমরা প্রোস্টেট ক্যান্সারটাকে সম্পূর্ণভাবে কেটে ফেলে দিলাম, প্রোস্টেট টিউমারটাকে, ওর মধ্যে আর কেসটা থাকলো না, এবং দুই এক জায়গায় যদি আমাদের বিভিন্ন স্ক্যানের মাধ্যমে আমরা বুঝতে পারি, যেমন পেট স্ক্যান অথবা এমআরআই স্ক্যানের মাধ্যমে বুঝতে পারি যেটা কোথাও গেছে কিনা। যদি না যেয়ে থাকে অ্যাপারেন্টলি, তাহলে ফলো আপ তাকে রাখতে হয়, রেখে দেখতে হয় যে তার পিএসএ লেভেলটা বাড়ছে কিনা। পিএসএটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট, এটার মাধ্যমে আমরা এটা একটু বাড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কোথাও আছে কিনা লুকায়িত। দ্বিতীয় যে চিকিৎসাটা আছে রেডিওথেরাপি দিয়েও কিন্তু প্রোস্টেট ক্যান্সারে পুরোপুরি আরোগ্য সম্ভব, কিন্তু সেখানে আমাকে ফলো আপ রাখতে হবে। দুক্ষেত্রেই ফলো আপ রাখতে হবে। রেডিওথেরাপির সঙ্গে একটা হরমোন জাতীয় ওষুধ অ্যাড করতে হয়, সেই ওষুধটা দিয়ে সাধারণত 2 থেকে 3 বছরের চিকিৎসায় রোগীটা আরোগ্য লাভ করে। তবে ওই পিএসএ মনিটরিংয়ের মাধ্যমে আমরা তার বুঝতে পারি অবস্থানটা, যে এটা আবার কোথাও থেকে আসলো কিনা। তো সাধারণত যদি প্রোস্টেটই সীমাবদ্ধ থাকে, তাহলে এটা কিন্তু 2-3 বছরের চিকিৎসায় রেডিওথেরাপিতে, সার্জারিতে মনে করেন 1 থেকে 1-2 মাসের মধ্যে সে কিওর হয়ে যেতে পারে, যদি সে ভাগ্যবান হয় আর কোথাও না যেয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার যদি সামান্য বাইরে আসে, তখন কম্বিনেশন অফ চিকিৎসা, মানে সার্জারি এবং রেডিওথেরাপি দুটোই দিতে হয়, তা মিলে প্রায় 2-3 বছরের চিকিৎসাটা প্রয়োজন পড়ে। আরেকটা যেটা চলে মেটাস্টেটিক প্রোস্টেট ক্যান্সার, যেটা সব জায়গায় চলে গেছে এবং হাই ভলিউম ডিজিজ, সেখানে আপনার আজীবন চিকিৎসা একটা থাকে এবং বিভিন্ন পর্যায়ে চিকিৎসাগুলো পরিবর্তন করে করে আগাতে হবে। খাদ্যাভ্যাসের ভিতরে পরিবর্তন সবসময় যে সমস্যাটা আমরা বলে থাকি, যে স্মোকিং, তারপরে ওবেসিটি, যেগুলো যে কোনো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় প্রোস্টেট ক্যান্সারের মতো, সেই জন্য খাদ্যে সচেতনতা এবং ফলমূল এবং ফ্রেশ ভেজিটেবল খাওয়া এবং স্মোকিং অ্যাভয়েড করা, এগুলো একটা জেনারেল একটা অ্যাডভাইস, নট অনলি ফর দ্য প্রোস্টেট ক্যান্সার। এটা যে কোনো ক্যান্সারের জন্যই এটা খুবই ভালো অভ্যেস। এটা আমার মনে হয় যে সবাই চালিয়ে যাবেন। আর সবশেষে বলি যে সেটা হলো যে আপনার অবশ্যই একটা সচেতন হতে হবে, বিশেষ করে যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে। আমি অনেককে এখনও দেখি যে প্রোস্টেট ক্যান্সার তার বাবাকে চিকিৎসা করাচ্ছেন অথবা তার দাদাকে চিকিৎসা করেন, উনি কিন্তু জানেনই না যে ওনারও একটা ঝুঁকি আছে। তো সেই জন্য আমার মনে হয় যে পুরুষরা অবশ্যই সচেতন হবেন। আমার পক্ষ থেকে একটাই মাত্র সাজেশন, যে আপনি সচেতন হলেই দেখবেন আজকাল একটা মোবাইল ফোন আছে, আপনি যাই জানতে চান না কেন, আপনি টিপ দিলে সেটা থেকে জানতে পারবেন, আপনি একটু রাইট করলেই জানতে পারবেন। কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি, আমার হাতের কাছে মোবাইল ফোন, অথচ আমি সেটা দেখছি না যে এই প্রোস্টেট ক্যান্সারে কী করা উচিত। আপনি লেখেন, দেখবেন আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে দিবে, তারা বাংলা ভাষায়ও দিয়ে দিবে। পার্টিকুলারলি যে ফ্যামিলিতে হিস্ট্রি আছে প্রোস্টেট ক্যান্সারের, তারা অবশ্যই করবেন। আর যাদের নেই, তাদের 50-55 বছরের ঊর্ধ্বে যারা আছে, তারা একটিবার হলো একটা পিএসএ টেস্ট করুন। কোনো কারণে, অন্য কারণে রক্ত পরীক্ষা করছেন, আপনার বয়স 55-60 হয়েছে, চিকিৎসককে বলবেন যে আমার একটু পিএসএটা দেখেন। আমরা তখন যদি লিখে দেন, তাহলে যেটা হবে কি, আপনার সহজেই জিনিসটা হয়ে গেল।